আমার বড় যা প্রত্যেক রাতে আমার শ্বশুরের ঘরে শ্বশুরকে মালিশ করতে চলে যেত, আর আমি বাইরে থেকে বড় যার চিৎকারের আওয়াজ শুনতে পেতাম। একদিন বড় যাকে যখন এই ব্যাপারটা জিজ্ঞাসা করলাম, তখনই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে আমাকে বলল, এই কথা তুমি কাউকেই বলো না, আজকে রাতে তুমি আমার পরিবর্তে মালিশ করতে যাবে। যখন আমি আমার শ্বশুরের ঘরে গেলাম, তখন আমার শ্বশুর ঘরের দরজাটা বন্ধ করে দিলেন, আর এদিকে আমার শরীর থেকে প্রাণটাই বেরিয়ে যাওয়ার অবস্থা। আমার নাম সেলিমা, আমার বিয়ে হয়েছিল দুনিয়ার একটা অদ্ভুত পরিবারে। এজন্যই অদ্ভুত বলতেছি যে ওই বাড়ির কাজকর্ম আমার কিছুতেই নাগালে আসতো না। আমার শ্বশুর বাড়িতে আমার বড় যা ছিল আর শ্বশুর ছিল। আমার ভাসুর নাকি শহরের বাহিরে থাকতো, বিয়েতেও আমি তাকে কখনো দেখিনি। আমার স্বামীর নাম কাশিম। আমাদের দুজনে ভালোবেসে বিয়ে হয়। আমার বাড়ির লোক এই বিয়েতে মত দিয়েছিল না, কারণ হচ্ছে আমার বরকে দেখে খুব অসুস্থ মনে হতো। আমার বাবা পুরোপুরি বিশ্বাস করতো যে কাশিম নাকি তখন নেশা করতো, কিন্তু এটা কখনোই সে করেনি। আমি চেয়েছিলাম যে আমার বিয়েটা খুব শান্তিপূর্ণভাবে হোক, কিন্তু সেই জিনিসটা বিগড়ে গেল। আমার পরিবার আমার বরকে বলল যে 3 দিনের মধ্যে আমাকে বিয়ে করতে হবে, না হলে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। এজন্য আমার বড় খুব চেষ্টা করে তার বন্ধুদের সাহায্য নিয়ে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ের পরপরই আমার বাবা আমাকে বলে দেয় যে আমি যেন তার বাড়িতে আর কখনো না যাই, কারণ আমি ভালোবেসে বিয়ে করেছি এটা তিনি মানতে পারেনি। যাই হোক, আমার শ্বশুর খুব খুশি ছিল বিয়েতে। উনি ওনার আত্মীয় স্বজন নিয়ে এসেছিল, খুব খুশি ছিল। আমার জায়ের সাথে আমার বিয়ের দিনই প্রথম দেখা হয়। এরপর আমার বর খুব পরিশ্রম করতে শুরু করলো, কারণ আমাদের খুব পয়সার দরকার ছিল। সে সকালবেলা ঘুম থেকে উঠে চলে যেত, রাতে বাড়িতে ফিরতো। এভাবেই আমাদের দিনকাল চলছিল। আমি আর আমার বড় জায় শুধু বাড়িতে থাকতাম। তবে একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। দেখলাম যে আমার বড় যা দিনের সব কাজকর্ম শেষ করে আমার শ্বশুরের ঘরে ঢুকলো। তার হাতে একটা তেলের বাটি থাকতো। আমি তো দেখে অবাক হয়ে যাই। এরপর দেখি সে ঘরের ভিতরেই চলে গেল, গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আমি ভাবতাম এই সময় সে আমার শ্বশুরের ঘরেই কি করে। এরপর ভাবলাম হয়তোবা সে তেল মালিশ করতে গেছে, আর দরজাটা হয়তোবা ভিতর থেকে বাতাসে বন্ধ হয়ে গেছে। কিন্তু ভেতরেই তার কি কাজ থাকবে? আর তেল নিয়ে এতক্ষণ কেন দেরি হচ্ছে? সে আর বেরিয়ে আসছে না কেন? প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, কিন্তু উনি বের হয় না ঘর থেকে। কিছুক্ষণ পর আমার বর অফিস থেকে ফিরে এলো। দুজনে নাস্তা শেষ করলাম। তারপর আমি গেলাম গরম পানি করতে রান্নাঘরের দিকে। তখন আমার জায়ের রুমে উকি দিলাম, তখনও দেখি উনি বাসায় ওনার ঘরে আসেনি। যাই হোক, আমি আমার ঘরে চলে গেলাম। এরপর সকালবেলা আমার যাকে যখন জিজ্ঞাসা করতে চাইলাম, এই সাহস আর হলো না। এই জন্য ওনাকে আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। কিন্তু পরের দিন একই ঘটনা আবার ঘটলো। সেদিনও সে সমস্ত কাজ শেষ করে তাড়াহুড়া শুরু করলো। যখন দেখলো বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, তখন সে তেলটা নিয়ে শ্বশুরের ঘরের দিকে চলে গেল। আমার বর রাতের বেলা এমনিতে খুব দেরি করে আসে, আর এইদিকে আমার শ্বশুরের ঘরের দরজা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টা আমার খুব ভাবালো। এই জন্য আমি আমার যাকে পিছু করতে করতে ওদের ঘরের দিকে একটু আগালাম। যখনই ঘরের কাছে গেলাম, ঘর থেকে আমার জায়ের আত্মনাতে চিৎকার শুনতে পেলাম। আমি তো কানে হাত দিলাম, ভীষণ ভাবে অবাক হলাম যে আসলে এসব হচ্ছেটা কি। প্রথমে তো ভেবেছিলাম এসব হয়তো আমার মনের ভুল, কিন্তু একই ঘটনা যখন বারবার ঘটতেছিল, তখন আমি ধরেই নিলাম যে এসব হয়তো বা আসলেই হচ্ছে, যার কারণে আমি এগুলো দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। এবার আমি দরজায় টোকা দিতে লাগলাম, অমনি ঘরের লাইট অন হয়ে গেল। আমি ভাবলাম কেউ হয়তো বা দরজার দিকে এগিয়ে আসছে। এই জন্য ভয় পেয়ে আমিও দৌড়ে আমার রুমে চলে গেলাম। ভাবলাম সবকিছু আমার বরকে জানাবো, কিন্তু আমি কিছুই তাকে জানালাম না। সিদ্ধান্ত নিলাম আমার জায়ের সাথে আমি নিজে কথা বলবো। পরের দিন সে যখন আমার সাথে বসে বসে সবজি কাটছিল, তখন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে রাতের বেলা তুমি শ্বশুরের ঘরে কি করতেছিলে? তোমার হাতে তেল ছিল, আর তুমি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছিলে। আমার কথা শুনে আমার বড় যা অবাক হয়ে গেল। সে হয়তো বা আমার থেকে এসব আশা করেনি। সে বলল তার পায়ে প্রচন্ড ব্যথা ছিল, আমি তাকে তেল মালিশ করতে গিয়েছিলাম। আমি বললাম সেটা ঠিক আছে, কিন্তু দরজা বন্ধ করার কি আছে? আর তুমি তো ঘরের ভিতর গিয়েই বসে পড়লে, আর আমি তো তোমার ঘরের দিকে 3-4 বার চক্করও দিয়েছি, কিন্তু তোমাকে তো ঘরের ভিতরে কখনো দেখিনি। এরপর আমার যা আমাকে বলতেছে আমি তো ঘরে ছিলাম না, আমি বাথরুমে গিয়েছিলাম, এই জন্য তুমি আমাকে দেখতে পাও। আমার জায়ের কথা শুনে বোঝাই যাচ্ছিল যে সে আমাকে আমতা আমতা করে মিথ্যা কথাগুলো গুছিয়ে গুছিয়ে বলতেছে। এরপর সে তার কাজে ব্যস্ত হয়ে গেল, আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমার বড় যা আমাকে বলতেছে, আর তাছাড়া তুমি এই ছোটখাটো ব্যাপারটাকে টেনে টুনে এত বড় করছো কেন? ছেড়ে দাও না এসব কথা, আজকে তো ভীষণ গরম পড়েছে, বাদ দাও এসব কথাবার্তা বলে আমার যা কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে ফেললো। কিন্তু আমি যেটা আন্দাজ করেছিলাম সেটা আমি আমার এক বন্ধুর সাথে শেয়ার করলাম। আমার বন্ধু এসব কথা শুনে সে আগুনে আরো হাওয়া দিল, আর নিজের কান চেপে ধরে বলল, তুমি পাগল হয়ে যাওনি তো? সে আমাকে বলল, তুমি এক কাজ করতে পারো, সেখানে যা হচ্ছে সেটা তুমি জানার চেষ্টা করতে পারো। এদিকে আমার বড় যা, সে খুব অদ্ভুত মানুষ ছিল, সবার সাথে সবকিছু শেয়ার করতো না, সবসময় খোলামেলা পোশাক পরতো, আর এসে বলতো তার নাকি খুব গরম লাগে। আমি বুঝতে পেরে যাই যে এখানে কোনো না কোনো গন্ডগোল অবশ্যই ছিল। এরই মধ্যে একদিন এক আত্মীয় আমার বাড়িতে আসে। এসে সে আমার সাথে
সাথে গল্প করতে করতে বলে যে তোমার বর তো একসময় বাহিরে যাইতে চাইতো, কিন্তু তোমার শ্বশুর তো তোমার বরকে বাহিরে যাইতে দেয়। আমি তখন বললাম হ্যাঁ, আমার বর বাহিরে না গেলেই তো ভালো, আমি আমার বরকে খুব ভালোবাসি, সে যদি বাহিরে যায় আমার অনেক কষ্ট হবে। তখন সে বলতেছে হ্যাঁ, তোমার বড় যার বড় তো বাহিরে থাকে, দেখো না তোমার যাকে, সে সারাদিন কত উদাস থাকে। আমি তখন তাকে বললাম কই, আমার যা তো উদাস থাকে না, সে তো খুব ভালোভাবেই থাকে, সাজুগুজু করে থাকে, হাতে চুড়ি পরে যখন যা মন চায় তাই করতেছে। আমার বড় যাকে দেখে তো একদমই মনে হয় না যে তার বর বাহিরে থাকে। আর তাছাড়া আমার ভাসুরের নামে ওই বাড়িতে কখনো কোনো কথাও হয়নি বা কিচ্ছুই না, আমি ওনাকে দেখিও নি এখন পর্যন্ত, কেউ কারোর নাম নেয় না, আর না আমি তার ছবি দেখেছি। আমার বড় যাকে কখনো আমি ফোনে কথা বলতেও দেখিনি, কেউ যদি বাহিরে থাকতো তাহলে তো অবশ্যই অবশ্যই কথা বলতো ফোনে। এদিকে আমার শ্বশুর মশাইকেও কখনো বলতে শুনিনি যে তার বড় ছেলে বাহিরে থাকে, বা তার বড় ছেলে সম্পর্কে কোনো কিছুই আমাদের সাথে কখনো বলেনি। একদিন আমরা সবাই মিলে খেতে বসেছিলাম, তখন আমার শ্বশুর মুখ ফসকে বলে ফেলো যে আল্লাহ তো আমাকে একটাই ছেলে দিয়েছে, আমি আমার সব সম্পত্তি আমার ছেলের নামে লিখে দিব। কথাটা শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম বাবা আপনার তো আরেকটা ছেলে আছে? তখন সে বলল হ্যাঁ আরেকটা আছে, আমি তো মুখ ফসকে ভুল বলে ফেলেছি। সে কি করে এই কথা বলতে পারলো? আমার বর তখন এই কথা শুনে অদ্ভুত চেহারা বানাচ্ছিল, আর আমার বড় যা এদিক ওদিক তাকাতে লাগলো। আমার মনে হলো এরা তিনজনই আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। এদিকে দিন দিন আমার বড় জায়ের একই রুটিন ছিল। একদিন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে সে কেন প্রতিদিন আমার শ্বশুর মশাইয়ের ঘরে যায়। সে আমাকে উত্তর দিল যে শ্বশুরের মশাইয়ের পায়ে প্রতিদিন ব্যথা হয়, যার কারণে উনি তেল মালিশ করতে যায়। আমি আমার যাকে বলি যখন তেল মালিশ করা শেষ হয় তখন তুমি তোমার ঘরে ফিরে আসো না কেন? সারা রাত তুমি সেই ঘরে কি করো আমাকে বলো। উনি তো আমাদের শ্বশুর মশাই, উনার ঘরে কিভাবে তুমি গিয়ে থাকো? এটা তো একটা অদ্ভুত ব্যাপার, তাই না? এসব ঘটনা প্রতিদিন ঘটতেই থাকে। একদিন যে জিনিসটা দেখলাম সেটা দেখে তো আমি আবারও অবাক হয়ে গেলাম। আমার যাকে আমার সামনে কাপড় বদলাতে দেখছিলাম, সে আমাকে দেখে কিছুটা অবাক হয়ে গেল। আমি তার থেকেও বেশি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম তুমি তো মা হতে চলেছো, তোমার পেটটা তো অনেক বড় হয়ে গেছে, আর এই কথাটা তুমি আমাকে বলনি? তখন সে ভীষণ ভাবে ঘাবড়ে গেল আর নিজেকে সামলে নিল। তখন সে আমাকে বলে আমাদের বংশে নাকি এসব কাউকে বলা হয় না, যতক্ষণ না পর্যন্ত 7 মাস হয় ততক্ষণ এই কথাগুলো কাউকেই বলা হয় না, যদি বলার পরে নজর লেগে যায় এই ভয়। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের দ্বিতীয় পর্বটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সবাই দেখে নেবেন। গল্পগুলো বড় হয় যার কারণে আপলোড দিতে সমস্যা হয়, এই জন্য আমরা পার্ট বাই পার্ট করে গল্পগুলো আপলোড করি।